নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছলনাময়ী। অসমতল গিরিমাটির বিস্তীর্ণ প্রান্তর, মাঝে মাঝে কালো পাথরের স্তূপ মাথা ঠেলিয়া উঠিয়াছে। চারিদিকে নাতিবৃহৎ পলাশের গাছে একটি শীর্ণ বনশোভার সৃষ্টি করিয়াছে। তাহারই মধ্যে কতগুলি খাপড়ার বাংলো, পলাশ বনের মাথার উপর বয়লারের চিমনি, এই লইয়া কলিয়ারি। ধনী শ্বশুরের এমনই একটি কলিয়ারির ঠিকাদারি লইয়া অমিয় জমির এই রুক্ষ ভৈরবী প্রকৃতিময়ী দেশের মধ্যে গিয়া উপস্থিত হইল। শ্বশুরের কলিয়ারিতে অভিনন্দন না হোক, একটা সাড়ম্বর অভ্যর্থনা সে প্রত্যাশা করিয়াছিল। কুটির কর্মচারী বাবুরা ও আর সকলে ভিড় করিয়া আসিয়াছিল। বেবি পেট্রোম্যাক্সের উজ্জ্বল আলোও জ্বালানো হইয়াছিল। অমিয় মনে মনে ম্যানেজার বাবুকে অনুসন্ধান করিতেছিল, কিন্তু মুখ ফুটিয়া ম্যানেজার বাবু কে এ প্রশ্ন করিতে কেমন তাহার বাধিতেছিল। উপস্থিত বাবুদের মধ্য হইতে একজন আসিয়া তাহাকে পরিত্রাণ করিল। সে কহিল, আগে আমি হলাম এখানকার স্টোর বাবু, ইনি কম্পাস, এরা দুজন মুন্সি, আর ইনি হলেন খাদ বাবু। অমিয় ধাঁধায় পড়িয়া গেল। কম্পাস মানে সে জানিত যন্ত্র, মানুষ কম্পাস হইল কেমন করিয়া সে বুঝিল না। অবশেষে একান্ত ভালো মানুষের মতো কহিল, কম্পাস কি বললেন? বেমানান রকমের লম্বা শীর্ণকায় এক ব্যক্তি অগ্রসর হইয়া বেশ সপ্রদীভ হাসি মুখে বলিল, হ্যাঁ আজ্ঞে আমি। অমিও অবাক হইয়া গেল। কম্পাস বলিয়া গেল, একরা থেকে পাশ করেছিলাম আজ্ঞে, তারপর থেকেই এই আশ্চর্যই আছি। সবে তখন 1 নম্বর পিঠ হইছে, আমি তারপর 2 নম্বর 3 নম্বর সব করাইছি। এইখানে কানাই কম্পাসকে না চেনে এমন কুলিকামিন আপনি পাবেন নাই। অমিয় ভাবিল কম্পাস ইহার উপাধি, কিন্তু জাতির নির্ণয়ে গোল বাঁধিয়া গেল। নামটা বাঙালির, কিন্তু উপাধিটা বিদেশি। সন্দেহ ভঞ্জনের জন্য সে প্রশ্ন করিল, আপনারা? গলা হইতে মোটা কৃষ্ণবর্ণ একগোছা উপবীত বাহির করিয়া কম্পাস কহিল, আগে বামভন, উপাধি চক্রবর্তী, সান্ডিল্য গোত্র, কুলীন আমরা আগে, রামেশ্বরের সন্তান, 2 পুরুষে ভঙ্গ। আমিও বলিল, তবে যে বললেন কানাই কম্পাস, কম্পাস কি আপনাদের কোম্পানি দত্ত উপাধি? স্টোর বাবুটি বর্ধমানের লোক, তিনি ব্যাপারটা বুঝিয়াছিলেন। ঈষৎ হাসিয়া বলিলেন, আগে ইনি এখানকার সার্ভেয়ার কি না? কলিয়ারিতে সার্ভেয়ারকে কম্পাস বলে থাকে, রেলওয়ে গুডস ক্লার্ক যেমন মালবাবু আর কি। হাঁপ ছাড়িয়া অমিয় কহিল, ও। এতক্ষণে তাহার ভদ্রতার হুঁশ হইল। তাড়াতাড়ি সে কহিল, বসুন, আপনারা দাঁড়িয়ে আছেন যে? সমস্বরে সকলে বলিয়া উঠিল, বেশ আছি আমরা, বেশ আছি, আপনি মালিক, আপনার সামনে। ইজি চেয়ারটাই হেলান দিয়া অমিয় একটা সিগারেট ধরাইল। তারপর কহিল, কই ম্যানেজার বাবু তো এলেন না? কেহ উত্তর দিল না, সকলেই পরস্পরের মুখ চাহিয়া রহিল। অমিয় আবার বলিল, কই তিনি কোথায়? শীর্ণ কম্পাস বলিয়া উঠিল, সত্যি কথা, তার আর ভয়টো কি রয়েছে? তিনি আগে কি রকম লোক মশাই কে জানে, সন্ধেবেলায় কি সব যোগজাগ করেন, ভূত পেরেত নিয়ে নাকি।
বলে পিশাচ সিদ্ধ। এই জি ম্যানেজার বাবু আসছে নাকি? সম্মুখের প্রান্তরে উজ্জ্বল একটা আলো অগ্রসর হইয়া আসিতেছিল। সেই আলোর পিছনে পিছনে একটি খর্বাকৃতি শীর্ণ মানুষ উপরে উঠিয়া আসিয়া কহিলেন, নমস্কার। উজ্জ্বল বেবি পেট্রোম্যাক্সের আলো পরিপূর্ণরূপে আগন্তুকের উপর পড়িয়াছিল। তাহার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া অমিয় বিস্ময়ে স্তব্ধ অভিভূত হইয়া গেল। হাতে সিগারেটটা কখন পড়িয়া গেছে। কাঁচা পাকা দীর্ঘ রুক্ষ চুল আগন্তুকের মুখখানাকে অর্ধাবৃত করিয়া চারিদিকে বিশৃঙ্খলভাবে ঝুলিয়া পড়িয়াছে। দাড়ি গোফে মুখের নিম্নাংশ সমাচ্ছন্ন। ললাট প্রান্তে কেশ ঘন ভ্রূর নিম্নে অদ্ভুত দুইটি চোখ। কোটরগত অতি ক্ষুদ্র চোখের প্রদীপ্ত তারা দুইটি অচঞ্চল স্থির, দৃষ্টি নিমেষহীন, কঠিন। প্রান্তরের বুকের অদূরবর্তী বনান্ধকার পটভূমির সম্মুখে সে মূর্তি যেন এক অদ্ভুত শোভন রহস্য। অমিয় কোনরূপে নমস্কারটা সম্পন্ন করিল মাত্র। সম্মুখে চেয়ারে বসিয়া ভদ্রলোক প্রশ্ন করিলেন, আপনি বাবুর জামাই? গলাটা পরিষ্কার করিয়া লইয়া অমিয় উত্তর দিল, আগে হ্যাঁ। মহাশয়ের নাম? অমিয় কুমার মুখোপাধ্যায়। আর কোথায় ঠিকাদারি করেছেন? এতক্ষণে অমিয় নিজেকে সংযত করিয়া লইয়াছিল। স্বচ্ছন্দভাবে ঈষৎ হাসিয়া সে কহিল, এই আমার হাতে খড়ি, আপনাদের সাহায্যের ভরসা করেই এসেছি এখানে। ভদ্রলোকও ঈষৎ হাসিলেন, কহিলেন, সে পাবেন বই কি, আমরা সব দেখে শুনে দেব। বাবু সে কথা লিখেছেন আমায়। কম্পাসবাবু রয়েছেন। কম্পাস অমনি শতমুখ হইয়া উঠিল, আগে সব ঠিক করে দিব আজ্ঞা। কুলি কামিন কত চাই আপনার? মাপ জোপ 16 আনার জায়গায় 18 আনা করে দিব। আর ম্যানেজার বাবু সহায় থাকলে ভয় কি? কুলি কামিন তো উহার কথায় উঠে বসে। দেখাই দেন তো ম্যানেজার বাবু সেই গন্ধটা। জানেন জামাইবাবু, ম্যানেজার বাবু আমাদের সাধু লোক, সংসারে রয়েছেন তাই, নইলে এতদিন তৈলঙ্গ গোসাই হয়ে যেতেন। ম্যানেজার বাবু নীরব হইয়া রহিলেন। কম্পাসের কথার অর্থ যে কি তাহা বুঝিতে না পারিয়া অমিয় চুপ করিয়া রহিল। কম্পাস কিন্তু ছাড়িল না। সে বলিল, দেন দেন ম্যানেজারবাবু, জামাইবাবুকে একবার দেখাই দেন সিটো। বুঝলেন জামাইবাবু, যে গন্ধ আপনি ইচ্ছে করবেন সেই গন্ধই ম্যানেজারবাবু হাত ঘষে বার করে দিবেন। বিস্মিত অমিয় প্রশ্ন করিল, সত্যি ম্যানেজারবাবু? ম্যানেজারবাবু চোখের তারা যেন জ্বলিয়া উঠিল। অস্থিরভাবে মাথা নাড়িয়া ভদ্রলোক নড়িয়া চড়িয়া বসিলেন। দেহান্দোলনের গতিবেগে দীর্ঘ কেশপাশ দুলিয়া আরো বিশৃঙ্খল হইয়া উঠিল। সে মূর্তি দেখিয়া ভয় হয়। অমিয় প্রবল বিস্ময়ে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। ম্যানেজারবাবু নিজেই বলিলেন, আপনি অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন অমিয়বাবু? কি উত্তর দিবে অমিয় খুঁজিয়া পাইল না। সত্য বলিতে কি অলৌকিকত্বে বিশ্বাস করিতে প্রবৃত্তি তাহার হইত না, কিন্তু অবিশ্বাস করিবার মতো জ্ঞানের গভীরতা বা চারিত্রিক দৃঢ়তা তাহার ছিল না। সম্মুখের অন্ধকার প্রান্তরের দিকে একাগ্র দৃষ্টিতে চাহিয়া ম্যানেজারবাবু বলিলেন, তান্ত্রিক সাধনায় মানুষ অলৌকিক শক্তি আয়ত্ত করতে পারে। অদ্ভুত সে শক্তি। আধুনিক যুগের বিশ্বাস সে শক্তি অন্ধ, কিন্তু তা নয়। সে অজ্ঞান, চঞ্চলা, ছলনাময়ী। ছলনায় সে মানুষকে প্রতারণা করে। তিনি নীরব হইলেন। উপস্থিত ব্যক্তিগুলিও নীরব।
রাত্রির অন্ধকার ঢাকা বিস্তীর্ণ প্রান্তরের বুকে দূরের বয়লারের গুম গুম শব্দ অবাধে ছুটিয়া চলিয়াছে। স্তব্ধতা ভঙ্গ করিল কম্পাস। সে মৃদুস্বরে বলিয়া উঠিল, দেখাই দেন গন্ধটা জামাইবাবুকে। ভদ্রলোক নিম্নস্বরে হাস্য করিয়া উঠিলেন। তারপর ধীরে ধীরে কহিলেন, সত্যিই দেখবেন অমিয়বাবু? অমিয় ঘাড় নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিল। আচ্ছা, আমার হাত শুঁকে দেখুন, কোনো গন্ধ আছে কি? হাতে গন্ধ একটা উঠিতেছিল। অমিয় বারবার শুঁকিয়াও কিসের গন্ধ বুঝিতে পারিল না। ভদ্রলোক নিজেই বলিলেন, ওটা গাঁজার গন্ধ, কোনো সুগন্ধ নেই তো। আচ্ছা দেখুন। হাতখানি শূন্যে ঊর্ধ্বে তুলিয়া ধীরে ধীরে নামাইয়া লইলেন। তারপর অমিয়র হাতের উপর ঘর্ষণ করিয়া দিয়া বলিলেন, দেখুন। অতি মিষ্ট গন্ধের ঝলক অমিয়র নাকে ইতিপূর্বেই আসিয়া প্রবেশ করিয়াছিল। সে বিস্মিত দৃষ্টিতে চাহিয়াছিল ওই অদ্ভুত দর্শন ব্যক্তিটির মুখের দিকে। ভদ্রলোক ঈষৎ হাসিয়া বলিলেন, সামান্য শক্তি, মধ্যজীবনে সন্ন্যাস নিয়ে মন্ত্রসাধনায় একটু পেয়েছি। রাক্ষসী ছলনাময়ী সামান্য দিয়ে আমায় প্রতারণা করলে অসীম অসীম শক্তি লাভ করা যায়, যা রাজার নেই, সম্রাটের নেই, জ্ঞানীর নেই, কারও নেই। তাহার সঙ্গে সঙ্গে সব নীরব। প্রগাঢ় অন্ধকারের মধ্যে ঈষৎ দূরে তখনও বাক্যধ্বনির ক্ষীণ রেশ কাঁপিতে কাঁপিতে নিঃশেষে মিলাইয়া যাইতেছিল। কিছুক্ষণ পর সচকিতের মতো তিনি উঠিয়া বলিলেন, বিশ্রাম করুন, আজ কাল দেখা হবে। পরদিন হইতে অমিয় ঠিকাদারি আরম্ভ হইল। অর্থাৎ খনি হইতে কয়লা তোলা ইত্যাদি যাবতীয় কার্য সে একটা নির্দিষ্ট খরচের মধ্যে করিবে। খনির মালিকের তরফ হইতে ম্যানেজার ও সার্ভেয়ার সমস্ত দেখিয়া শুনিয়া লইবেন ও কার্যপ্রণালী নির্দেশ করিয়া দিবেন। ম্যানেজার এখনো আপিসে আসেন নাই। কম্পাস ধুমধামের সহিত জামাইবাবুর হিতান্বেষণ করিতেছিল। অমিয় কিন্তু চিন্তা করিতেছিল ম্যানেজার বাবুর কথা। সে কহিল, কই, ম্যানেজার বাবু তো এলেন না এখনো। কম্পাসের উচ্চ কণ্ঠস্বর কম্পাসের কাঁটার মতো একপাশ ঘুরিয়া গেল। অতি মৃদুস্বরে সে বলিয়া উঠিল, বেটা পাজিকে আপনি বিশ্বাস করবেন নাই। বেটা পয়লা নম্বরের চোর আর ভণ্ড। সব আমি ঠিক করে দিব। অমিয় অতিমাত্রায় বিস্মিত হইয়া কম্পাসের মুখের দিকে চাহিয়া রহিল। কোনো মতে সে বুঝিতে পারিল না অকস্মাৎ বিনা কারণে ম্যানেজার বাবুকে এমন ধারা গালিগালাজ কেমন করিয়া দেওয়া যায়। কম্পাস কিন্তু সে দৃষ্টির অর্থ বুঝিল অন্যরূপ। গর্বস্ফীত কণ্ঠে সে বলিয়া উঠিল, ত কি, একটি আধলা উয়াকে আপনি দিবেন নাই? পাঁড় মাতাল বেটা ভণ্ড, ঘরে 18 বছরের আইবুড়ো মেয়ে মশাই, বিয়ে দেয় না বেটা, পরিবারকে ধরে মারে। কিছু বলি না মশাইয়ের ভয়ে, ভূত পেরেত দিয়ে কি করে দিবে শেষে। অমিয়র মন বিরক্তিতে ভরিয়া উঠিল। এই শীর্ণ কুটিল মানুষটির উপর অশ্রদ্ধার আর তাহার সীমা রহিল না। কম্পাস বলিল, আর দয়া করে যদি কিছু দেন তবে উহার পরিবারকে। ওই ধরে ঠ্যাঙাইছে বেটা, পরিবার না হয় কন্যাকে ধরে ঠ্যাঙাইছে বেটা। কান্না শুনতে পেয়েছেন নাই? সত্যই চাপা কান্নার আর্তধ্বনি ম্যানেজারের বাংলোর দিক হইতে ভাসিয়া আসিতেছিল। অমিয় আশ্চর্য হইয়া গেল। এ কি, শিক্ষিত ব্যক্তি,
গৈরিক আবরণে যে একদিন অঙ্গ আবৃত করিয়াছিল, সাধনায় যে মানুষ খানিকটা অগ্রসর হইয়াছে, তাহার এ কি ব্যবহার? কম্পাসকে সে প্রশ্ন করিল, আচ্ছা, ভদ্রলোকের কি মাথার গোলমাল আছে? অদ্ভুত ভঙ্গি করিয়া কম্পাস বলিয়া উঠিল, সাধের গোলমাল? পাগল! ডাল নইলে ভাত খায় না, সাধের পাগল আমার। পান থেকে চুনটি খসলেই এই কাণ্ড মশায়, ঠ্যাঙায়ে বেচপাট করে দেয় বলে একদিন। ওই জি বেরোইছে মশাই, আমি পালাই মশাই, লইলে লিবে আমাকে একচোট। বেটা যে করে আমার দিকে চায় মশাই, মনে হয় খেয়ে ফেলাবে আমাকে। কম্পাস ত্রস্ত পদে বিপরীত দিক লক্ষ্য করিয়া চলিয়া গেল। অমিয় দেখিল নিজের বাংলোর বারান্দায় ম্যানেজারবাবু খাদে নামিবার পোশাকে দাঁড়াইয়া আছেন। পরনে খাকি শার্ট, খাকি কামিজ, মাথায় হ্যাট, হাতে লাঠি। অমিয় হাত তুলিয়া নমস্কার করিল। সুপরিস্ফুট তাচ্ছিল্যের সহিত অর্ধ নমস্কারে প্রত্যভিবাদন করিয়া গম্ভীর স্বরে তিনি ডাকিলেন, এদিকে শুনে যান। অমিয়র বিস্ময়ের মাত্রা ক্রমশ বাড়িতেছিল। সে অসন্তুষ্ট চিত্তেই অগ্রসর হইল। আজ স্পষ্ট দিবালোকে মানুষটার প্রত্যক্ষ রূপ দেখিয়া সে শিহরিয়া উঠিল। রাত্রিতে প্রদীপ্ত আলোতে মুখের কুঞ্চন রেখাগুলি দেখা যায় নাই। রৌদ্রদগ্ধ তাম্রাভ ললাট ত্রিবলী রেখার মতো কুঞ্চন রেখায় রেখাঙ্কিত। নাসিকার প্রান্তের বাম পার্শ্ব ঈষৎ স্ফীত। তাহার কোলে কোলে গণ্ডদেশে অর্ধচন্দ্রাকৃতি একটি কুঞ্চন রেখা ঈষৎ নিম্নে শ্মশ্রুগুম্ফের মধ্যে আবৃত হইয়া গেছে। অসন্তোষে, ক্রোধে, ঘৃণায় মানুষটি যেন অতিমাত্রায় জর্জর। তাহারই অভিব্যক্তি পূর্ণ প্রকটিত। বিনা ভূমিকায় ম্যানেজারবাবু বলিলেন, কাজ কি আরম্ভ করলেন আপনি? অমিয় বলিল, না, আরম্ভ হয়নি এখনো, আপনারই অপেক্ষা করছি। ভদ্রলোক যেন ঈষৎ খুশি হইয়া উঠিলেন। বলিলেন, হ্যাঁ, আপনি শিক্ষিত লোক, কাজের প্রণালী জানেন। আমার আদেশ না নিয়ে কাজ আরম্ভ করলে সত্যিই বিরক্ত হতাম আমি। আসুন। সঙ্গে সঙ্গে তিনি অগ্রসর হইয়া চলিলেন। অমিয় তাহার অনুসরণ করিল। হাতের লাঠিটা তুলিয়া সম্মুখের দিকে প্রসারিত করিয়া ম্যানেজারবাবু বলিলেন, নদীর ধারে 5 নম্বর ইনক্লাইনটায় জলের চাপ বড় বেশি। পাম্পিংয়ের ভালো বন্দোবস্ত করা দরকার, সেটাই আগে দেখাই, চলুন। অকস্মাৎ অমিয় প্রশ্ন করিয়া বসিল, আপনার মনটা কি তেমন ভালো নাই? উত্তরে অতি রুক্ষস্বরে প্রশ্ন হইল, কেন? আর কোনো প্রশ্ন করিতে অমিয়র শঙ্কা হইল। কি জানি উত্তরে এই দুর্মুখ মানুষটি কি বলিয়া বসিবে। অসমতল তরঙ্গায়িত গৈরিকবর্ণ বিস্তীর্ণ প্রান্তরের বুকে মানুষের পায়ে রচা সরু পথখানিতে কয়লার গুঁড়ায় গুঁড়ায় কালো রং ধরিয়াছে। আশেপাশে পলাশ গাছের সারি। উপরের আকাশ ব্যাপ্ত করিয়া বয়লারের কালো ধোঁয়া যেন জল ঘন মেঘের সৃষ্টি করিয়াছে। নীরবে পথ অতিক্রম করিতে করিতে ম্যানেজারবাবু বলিলেন, অমিয়বাবু। শঙ্কিতভাবেই অমিয় উত্তর দিল, বলুন। এ কাজে আপনি নতুন। আপনি জানেন কিনা জানি না, ম্যানেজারকে সন্তুষ্ট রাখতে ঠিকাদারকে কিছু দিতে হয়, সেটা আমাদের প্রাপ্য। অমিয়র আত্মসম্মানে আঘাত লাগিল। সে নীরব হইয়া রহিল, কোনো উত্তর দিল না। ম্যানেজারবাবু বলিলেন, আমার অর্থের কিছু প্রয়োজন, বিশেষ প্রয়োজন। অমিয় তবু কোনো উত্তর দিল না। ভদ্রলোক বলিয়াই গেলেন, জীবনে অর্থ, ভোগ, সম্মান, প্রভুত্ব কামনা করেই
এই সাধনায় আমি প্রবৃত্ত হয়েছিলাম, ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু ভোগ, প্রভুত্ব এ আমার চাই, এ আমাকে পেতে হবে। রাজার, সম্রাটের কতটুকু ভোগ, কতটুকু প্রভুত্ব? সে ছলনাময়ীকে স্ববশে আনতে পারলে অনন্ত ভোগ, অসীম প্রভুত্ব সে কল্পনা করতে পারবেন না, কল্পনা করা যায় না। তিনি ক্রমশই উত্তেজিত হইয়া উঠিতেছিলেন। উত্তেজনার আবেগে কণ্ঠস্বর অদূরের বয়লার গর্ভের রুদ্ধ বাষ্পশক্তির মতো কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল। সৃষ্টির শ্রেষ্ঠ রূপ, দুর্লভ বিলাস, শ্রেষ্ঠ আহার, ইচ্ছামাত্রে কৃতদাসীর মতো সে যোগাবে। আর প্রভুত্ব, কি প্রভুত্ব আছে সম্রাটের? মৃত্যুর গ্রাস হতে রক্ষা করতে পারে সে? মৃত্যু যখন আসে তখন সে সাধারণ মানুষের মতো ভগবান ভগবান বলে নির্মম প্রকৃতির পায়ে মাথা কোটে। অন্ধ মানুষ জানে না, নির্মম নিষ্ঠুরা প্রকৃতি ক্রন্দনে টলে না, প্রার্থনায় নিষ্ঠুরার মতো ব্যঙ্গ করে চলে যায়। তাকে আয়ত্ত করতে হয়, জোর করে স্ববশে আনতে হয়, নারীর মতো, পৃথিবীর মতো। তখনই সে হয় দাসী। মানুষের মনোরঞ্জনে বেশ্যার চেয়েও সে তখন মিষ্টমুখী। অমিয় বুঝিল ভদ্রলোকের মস্তিষ্ক প্রকৃতস্থ নয়, বিকৃত হইয়া গেছে। তাহার আবেগ কিন্তু তখনও শেষ হয় নাই। তিনি বলিলেন, এইখানে নদীর ধারে এক শ্মশান আছে, সাধনার উপযুক্ত শ্মশান। এইখানে আবার আমি সাধনা করব। কিছু অর্থ চাই, আপনি দেবেন সে অর্থ আমাকে? এতক্ষণে অমিয় ধীরে ধীরে কহিল, পরে বলবো আপনাকে, এখন কিছু বলতে পারলাম না। ধীর মৃদুস্বরে ম্যানেজারবাবু বলিলেন, এবার আর ভুল করব না, ছলনায় মুগ্ধ হব না। জানেন অমিয়বাবু, কত বড় সাধনায় কত হীন প্রতারণা করলে আমার ছলনাময়ী রাক্ষসী। অন্ধকার জনহীন শ্মশানে শবের বুকে বসে তন্ত্রমতে সাধনা করছিলাম। দ্বিতীয় প্রহর রাত্রি অতিক্রান্ত হয়ে গেল। সব দেহ নিয়ে হিংস্র মাংসাশী শ্রীগালেরা কলহ করছিল। তারা কলহ ছেড়ে চিৎকার করে উঠল। মাথার উপর দিয়ে পেঁচারা কর্কশ রবে ডেকে চলে গেল। গাছের মাথায় ঘুম ভেঙে শকুনেরা পাক শাট মেরে তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল। শনশন শব্দে কাল প্রবাহ বয়ে যাচ্ছিল। নরকপালের পাত্রে সুরা শোধন করছিলাম। সে সুরা পান করতে গিয়ে দেখি তাতে সুরার স্বাদ নাই, সে মধু, সুধা হয়ে উঠেছে। আনন্দে বুকটা নেচে উঠল। আবার পাত্রে সুরা পূর্ণ করলাম। শোধন করে চোখ বুজে ধ্যান করছি। এমন সময় মনে হলো আমি বরফের মধ্যে ডুবে গেছি। তারপর অপূর্ব সুগন্ধ। মনে হলো সমস্ত পৃথিবী পরিব্যাপ্ত হয়ে গেছে। তার মাধুর্য, তার গভীরতা আমি বর্ণনা করতে পারব না। সেই গন্ধ শত গুণে গভীর, শত গুণে মধুর, আমায় আচ্ছন্ন করে ফেললে। আনন্দে আসন ছেড়ে লাফ দিয়ে উঠে পড়লাম। ভাবলাম আমার সাধনা পূর্ণ হয়েছে। কিন্তু প্রতারণা, ছলনা, তার ভাণ্ডারের সেই মধু স্বাদ আর এই মধু গন্ধ নগণ্য, তুচ্ছ। তাই দিয়ে সে আমায় ভুলিয়ে দিলে। সামান্য জাদুকরের মতো পারি শুধু জলকে ইচ্ছা মতো সুমিষ্ট করতে আর ওই গন্ধ আনতে। গোড় লাগি ম্যানেজারবাবু, গোড় লাগি, গোড় লাগি। বিলাসপুরী শ্রমিকের দল ম্যানেজারবাবুকে দেখিয়া কলরোল করিয়া উঠিল। ৫ নম্বর ইনক্লাইনে তখন তাহারা আসিয়া পড়িয়াছেন। সন্ধ্যার সময় ম্যানেজারবাবু আবার বাংলোয় আসিয়া উঠিলেন। অমিয় ছোট ভাই কাঠের একটা বল লইয়া খেলা করিতেছিল। ভদ্রলোক তাহাকে ডাকিয়া বলিলেন, শরবত খাবে খোকা? খোকার আপত্তি হইবার নয়।
ঘাট দোলাইয়া তৎক্ষণাৎ সে সম্মতি জ্ঞাপন করিল। বেশ, তবে 1 ঘটি জল নিয়ে এসো। জল আসিল। বেশ ভালো করিয়া হাত ধুইয়া পাত্রের মধ্যে হাত দিয়া খোকাকে বলিলেন, খাও। খোকা জল খাইয়া লাফাইয়া উঠিল। জল সত্য সত্যই শরবত হইয়া গিয়াছে। ম্যানেজার বাবু কহিলেন, অমিয় বাবু, বলুন, কবে আমায় টাকা দিচ্ছেন? কিছুক্ষণ নীরব থাকিয়া অমিয় বলিল, বলেছি তো, চিন্তা না করে কিছু বলতে পারবো না। এত তাড়াতাড়ি বা করছেন কেন আপনি? অসহিষ্ণুভাবে বাধা দিয়া তিনি বলিয়া উঠিলেন, আছে আছে, তাড়া আছে। আপনি বুঝবেন না অমিয় বাবু, ডাক সব সময় আসে না। স্থির মন, দৃঢ় সংকল্প, সুযোগের সমন্বয় চাইবা মাত্র পাওয়া যায় না। অমিয় ঈষৎ বিরক্তির সহিত কহিল, কিন্তু সাধনায় অর্থের কি প্রয়োজন তা তো বুঝলাম না। অতি মৃদুস্বরে তিনি কহিলেন, একান্তই শুনতে চান যখন শুনুন। সব চাই, উপযুক্ত সব সংগ্রহের জন্য চাই অর্থ। অমিয়বাবু, আমার প্রয়োজন মতো উপযুক্ত সব শ্মশানে আসবে না, তাকে নিয়ে আসতে হবে। জীবন্ত মানুষকে সব প্রস্তুত করে নিতে হবে। অমিয় শিহরিয়া উঠিল। বহু কষ্টে আত্মসম্বরণ করিয়া সে ধীরে ধীরে বলিল, আপনি আমার বাসায় আর কখনো আসবেন না। সে ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল। পশ্চাৎ হইতে অদ্ভুত হাসি হাসিয়া ভদ্রলোক বলিয়া উঠিলেন, বসুন বসুন, ভয় নেই। সব হবার উপযুক্ত লক্ষণ আপনার দেহে নেই। ততক্ষণে অমিয় দরজা বন্ধ করিয়া দিয়াছে। সমস্ত রাত্রি অমিয়র ঘুম হইল না। আতঙ্ক নিপীড়িত মনের ছবি নিদ্রাও মুছিয়া লইতে পারিল না। তন্দ্রা ঘরে দুঃস্বপ্ন দেখিয়া বারবার ঘুম ভাঙিয়া যাইতেছিল। কতবার সে উঠিয়া মাথায় জল ঢালিল, জলপান করিয়া ঘুমের চেষ্টা করিল, কিন্তু কুঞ্চিত ললাট, তীক্ষ্ণ দৃষ্টি তান্ত্রিকের মুখচ্ছবি মনশ্চক্ষুর সম্মুখ হইতে অপসারিত হইল না। কানের পাশে অহরহ বাজিতেছিল সেই নিম্ন কণ্ঠের কয়টি কথা, জীবন্ত মানুষকে সব প্রস্তুত করে নিতে হবে। অবশেষে শেষ রাত্রে প্রকৃতি যখন স্বয়ং শীতলা হইয়া আসিল, মৃদু বায়ুপ্রবাহে অমিয়র বড় আরাম বোধ হইল। খোলা জানালার ধারে মাথা রাখিয়া ক্লান্তভাবে সে আপনাকে এলাইয়া দিল। প্রভাতে যখন তাহার ঘুম ভাঙিল, তখন বেলা 8টা। চাকরটা তাহার ঘুম ভাঙাইয়া বলিল, আগে সেই লম্বা মতন বাবুটি বাইরে দাঁড়িয়ে আছেন। মুখে হাতে জল দিয়া অমিয় বাহিরে আসিল। দেখিল দীর্ঘ কম্পাস দাঁড়াইয়া আছে। কোনো প্রশ্ন করিবার পূর্বেই কম্পাস বলিল, আগে জামাইবাবু, মাল কাটারা সব খাদে নামছে নাই, কাজ বন্ধ হয়ে রইছে। ভ্রু কুঞ্চিত করিয়া অমিয় প্রশ্ন করিল, কেন? অভ্যাস মতো মৃদুস্বরে কম্পাস বলিল, আগে ওই শালার কাজ। কার? ওই শালা ম্যানেজারের। আবার কার? ভূতের রোজা বলে মালকাটারা উয়াকে বড় ভক্তি করে। আগে ই মশাই, ওই শালার অন্তর টিপুনি। আমি কালির কি রাখে বলতে পারি। আগে কথাটায় অমিয়র অবিশ্বাস হইল না। সে বুঝিতে পারিল গত রাত্রির প্রত্যাখ্যানের প্রতিশোধে। একটু চিন্তা করিয়া সে কহিল, চলুন যাই আমি। চা খাইয়া অমিয় একেবারে উঠিল ম্যানেজারের বাংলোয় গিয়া। সম্মুখে বসিবার ঘরটি খোলাই ছিল। সে সেই ঘরে প্রবেশ করিল। ঘরটার চারিদিকে আবর্জনায় পরিপূর্ণ। একদিকে একখানা মাদুরের উপর কতকগুলো মুড়ি ছড়ানো,
কোণে একটা শূন্য বোতল, মদের বলিয়াই মনে হয়, গড়াগড়ি খাইতেছে। পাশেই গাঁজার কলিকারও সন্ধান মিলিল। দরজাবিহীন একটা দেওয়াল, আলমারির উপর একটা নর কপালের পাত্র, একটা পেরেকে ঝুলানো একখানি রুদ্রাক্ষের মালা। সারা ঘরের মধ্যে বসিবার কোনো আসন নাই। অগত্যা অমিয় বাহিরে আসিয়া দাঁড়াইল। সে ডাকিতে যাইতেছিল, ম্যানেজার বাবু, কিন্তু তাহার পূর্বেই বাড়ির ভিতরে ম্যানেজারের রুক্ষ কণ্ঠ ধ্বনিত হইয়া উঠিল, চোপড়াও হারামজাদি। সঙ্গে সঙ্গে চাপা গলায় স্ত্রীলোকের কান্নার ধ্বনি শোনা গেল। অমিয়র দেহে রক্ত যেন টকবক করিয়া ফুটিতেছিল। রূঢ় রুক্ষ কণ্ঠে সে ডাকিল, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। নারী কণ্ঠের ক্রন্দনধ্বনি অমনি নীরব হইয়া গেল। অমিয় আবার ডাকিল, ম্যানেজার বাবু। বাড়ির ভিতরের প্রবেশদ্বার উন্মুক্ত করিয়া ম্যানেজার বাবু বাহিরে আসিলেন। সেই ভঙ্গি, সেই দৃষ্টি, সেই রূঢ় কর্কশ কণ্ঠে কহিলেন, কে? উত্তেজনাবশে অমিয় প্রথমেই বলিয়া বসিল, আপনি কি মেয়েদের প্রহার করেন নাকি? সে মুখভঙ্গির এক চুল পরিবর্তন হইল না। ধীরভাবেই তিনি উত্তর দিলেন, করি। অতি উত্তেজনায় অমিয় প্রশ্ন করিল, কি তাদের অপরাধ? গম্ভীরভাবে উত্তর হইল, সে জানবার আপনার অধিকার। বাহ, আপনি নিরীহ স্ত্রীলোক পেয়ে তাদের প্রহার করবেন, তাতেই বা আপনার কোন অধিকার শুনি? তারা আমার আয়ত্তাধীনে আছে। আমি একজনের স্বামী, একজনের পিতা, অর্থাৎ প্রভু, বুঝলেন? অমিয় বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। তবুও সে কি বলিবার চেষ্টা করিল, কিন্তু বাধা দিয়া ম্যানেজারবাবু বলিলেন, বসুন বসুন, স্থির হয়ে বসুন। বাজে কতকগুলো বকবেন না, আগে কাজের কথা সেরে নি। এত সকালে এসেছেন যে? কুলিদের হাঙ্গামা মিটল? না, মেটাবার দরকার বোধ করি না। আমি ঠিকাদারি ছেড়ে দিচ্ছি, কলকাতাতে টেলিগ্রাম করে দিচ্ছি, আপনাকেও জানালাম। আপনি কোম্পানির খাসে চালাবার ব্যবস্থা করুন। কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া ম্যানেজার কহিলেন, আপনি সন্দেহ করছেন এ কাজ আমার? হ্যাঁ, করেছিলাম আমি, কিন্তু সেও ব্যর্থ করে দিচ্ছেন আপনি। ভালো, আমি কুলিদের বলে দিচ্ছি, কিন্তু কাল থেকে কুটিতে নতুন ম্যানেজার বন্দোবস্ত করুন। আমি আর থাকব না, কাজ ছেড়ে দিচ্ছি। ভ্রু কুঞ্চিত করিয়া অমিয় তাহার মুখের দিকে চাহিয়া রহিল। ম্যানেজার বলিয়া গেলেন, মনে সাড়া এসেছে, ডাক পেয়েছি। এ সুযোগ গেলে আর আসবে না। আজ থেকেই আরম্ভ করব আমি। এখনই বেরোব নদীর ধারে। কৃষ্ণ সর্প চাই আমার। বহুক্ষণ নীরব থাকিয়া অমিয় অবশেষে কহিল, কি হবে ম্যানেজারবাবু এসব করে? অনিশ্চিত, পদে পদে বিপদ। কিসের জন্য ঘাড়ে নিতে যাচ্ছেন? অস্থিরভাবে মাথা নাড়িয়া তিনি বলিলেন, বুঝবেন না, আপনি বুঝবেন না অমিয় বাবু। আনন্দ, অমৃত ওইখানে আছে। ওই শক্তি তার উৎস। এর স্বাদ আপনি পাননি, আপনি এর আকর্ষণ জানবেন না। অভিসারের আকর্ষণের মত্ততা অভিসারিকা ভিন্ন অপরে অনুভব করতে পারবেন না অমিয় বাবু। সঙ্গে সঙ্গে তিনি উঠিয়া পড়িয়াছিলেন। কহিলেন, আমার সময় বয়ে যাচ্ছে, আপনি আসুন, নমস্কার। তিনি বাড়ির মধ্যে চলিয়া গেলেন। অমিয় নির্বাক বিস্ময়ে সেইখানে বসিয়া রহিল। কয়েক মুহূর্ত পরেই প্রাচীর অন্তরালে অতি কাতর মৃদু ক্রন্দনের শব্দ আবার জাগিয়া উঠিল। অমিয় উৎকর্ণ হইয়া দাঁড়াইয়া রহিল। কয়েকটি মৃদু কাতর বাক্য তাহার কানে আসিয়া পৌঁছিল।
তোমার পায়ে পড়ি গো, মেয়েটার মুখের দিকে তাকাও। তুমি গেলে কি করব আমি? কেমন করে বিয়ে দেব তার? উত্তরে কোনো কথা শোনা গেল না। আবার নারীকণ্ঠের শব্দ পাওয়া গেল। বেশ, তবে ওই কম্পাসবাবু স্নেহকে বিয়ে করতে চাচ্ছে। আমাদের পাল্টি ঘর, ওর সঙ্গে। ক্ষিপ্ত কণ্ঠে ম্যানেজার গর্জন করিয়া উঠিলেন, না না না, হবে না, হতে পারে না। সব নীরব হইয়া গেল। কিছুক্ষণ পর ম্যানেজারের কণ্ঠধ্বনি ভাসিয়া আসিল। অমিয় আশ্চর্য হইয়া গেল। সে কণ্ঠস্বর কাতর কাকুতিতে ভরা। করো না, করো না, মিনতি করে বলছি, তা তুমি করো না। আমার অনুরোধ তুমি রেখো। প্রাচীর অন্তরালে আবার সব নীরব হইয়া গেল। বাহিরে গৈরিক প্রান্তরে বায়ুপ্রবাহে পলাশ বনের পত্রমর্মরে যেন গৈরিক বসনা সন্ন্যাসিনী প্রকৃতি অকারণে উদাস হইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছিল। দূরে এখানে ওখানে চারিদিকে বয়লারের চিমনির কালো ধোঁয়া প্রকৃতির নীল চোখের কোলে যেন ব্যথার কালি মাখাইয়া দিয়াছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অমিয় পথে নামিয়া পড়িল। একটা সঙ্গীত গুঞ্জন তাহার কানে আসিয়া পৌঁছিল, ন মাতা ন পিতা ন জায়া ন সুত। ম্যানেজারের কণ্ঠস্বর। সমস্ত দিন অমিয়র মন কেমন ব্যথাতুর হইয়া রহিল। যে আকুল কাকুতি উদ্দিষ্ট মানুষটিকে স্পর্শ করিতে পারিল না, সেই ব্যর্থ কাকুতির কাতরতা তাহার তরুণ অন্তরকে যেন অভিভূত করিয়া ফেলিয়াছিল। সে সারাটা দিন শুধু ওই চিন্তাই করিল। আকাঙ্ক্ষার কি উন্মত্ত মোহ মানুষের! অপরাহ্নে বাংলোর বারান্দার একটা ইজি চেয়ারে বসিয়া সে উদাস নেত্রে অস্তায়মান রক্তসূর্যের শেষ রশ্মিমালার বর্ণান্তর দৃশ্য দেখিতেছিল। কিন্তু তার মধ্যেও যেন আনন্দ ছিল না। এ যেন কোন বেদনা আরক্ত হৃদয়ের কালের লীলাস্পর্শে মুহুর্মুহ রূপান্তর। এমন সময়ে দীর্ঘ কম্পাস আসিয়া পাশে দাঁড়াইল। জামাইবাবু? চোখ না ফিরাইয়াই অমিয় উত্তর দিল, কি? ডাকছেন আপনাকে একবার আগে। কে? ম্যানেজার বাবুর পরিবার। এসেছেন তিনি আপনার বাড়িতে। শশব্যস্তে উঠিয়া অমিয় বলিল, সে কি, আমাকে ডেকে পাঠালেই তো হতো, তোমার কোনো আক্কেল নেই। হাত কচলাইয়া কম্পাস কহিল, তাতে তিনি কিছু মনে করবেন নাই আজ্ঞে। অমিয় প্রশ্ন করিল, ম্যানেজার বাবু কি সত্যিই চলে গেলেন? হ্যাঁ আজ্ঞে, সেই সকালবেলাতেই। কি বলছেন তার স্ত্রী, তুমি জানো? কম্পাস কয়বার কি বলিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। অবশেষে বলিল, তেনার কাছেই শুনবেন আজ্ঞে। বাসার মধ্যে প্রবেশ করিয়া অমিয় দেখিল অবগুণ্ঠিতা একটি প্রৌঢ়া আর অনবগুণ্ঠিতা একটি যুবতী। কৈশোর তাহার উত্তীর্ণ হইয়া গিয়াছে। মুগ্ধ বিস্ময়ে অমিয় মেয়েটির মুখপানে চাহিয়া রহিল। এ সেই কঠোর তান্ত্রিকের সন্তান। সন্ধ্যাকাশের গোধূলি তারার মতো শুভ্র, প্রশান্ত, সুন্দর। অমিয় বলিল, আমায় কিছু বলবেন মা? মাতৃ সম্বোধনে অবগুণ্ঠনের অন্তরালেও নারীর হৃদয়ের কৃতজ্ঞতার সজল উচ্ছ্বাস অপ্রকাশ রহিল না। গলার শব্দ করিয়া কম্পাস সম্মুখে অগ্রসর হইয়া আসিল। মেয়েটি একটি থামের আড়ালে গিয়া সরিয়া দাঁড়াইল। কম্পাসই আরম্ভ করিল, বলে ফেলান আপনি, জামাইবাবু সব ঠিক করে দিবেন, বড় দয়ালু নিয়াকে। বিরক্তিভরে অমিয় বলিল, থামুন আপনি। কুণ্ঠিত মৃদুস্বরে প্রৌঢ়া কহিলেন, আমার অদৃষ্টের কথা তো সব শুনেছেন।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অমিয় মুখ নত করিয়া রহিল। প্রৌঢ়া কহিলেন, দুটি অনুরোধ আপনার কাছে। আমায় দেশে পাঠিয়ে দিন, আর আমার মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করে দিন। মুখ তুলিয়া একান্ত কুণ্ঠিতভাবে অমিয় বলিল, দেশে আপনাকে পাঠিয়ে দেব বই কি, কিন্তু মা, আপনার মেয়ের কি ব্যবস্থা আমি করব? আমি বড়লোকের জামাই, কিন্তু নিজে তো বড়লোক নই। প্রৌঢ়া বলিলেন, পাত্র আমার ঠিক আছে বাবা, কানাই দয়া করে মেয়েটিকে নিতে রাজি হয়েছে। কি বলে আশীর্বাদ করব আমি ওকে? টপ টপ করিয়া জল তাহার চোখ হইতে পড়িল। অমিয় জিজ্ঞাসা করিল, কানাই কে? সলজ্জ হাসি মুখে অগ্রসর হইয়া কম্পাস কহিল, নামটি আমার ভুলে গেছেন আজ্ঞে। কিছুক্ষণ নীরব থাকিয়া অমিয় বলিল, আপনার স্বামীর একটা মত নেওয়া। না, তার মত নেই। তা থাকলে অনেকদিন এ শুভ কাজ হয়ে যেত বাবা। তবে কেই বা তবে হরিতকি পণে আমার মেয়েকে বিয়ে করবে বাবা? পৃথিবীতে ওই লোকটি ছাড়া কেউ তো আমায় দয়া করলে না। তাড়াতাড়ি তাহার পদধূলি মাথায় লইয়া কম্পাস বলিয়া উঠিল, ও কি বলছেন আজ্ঞে আপনি? মা বলেছি আপন কাকে। অমিয় ভাবিতেছিল, কথা তো সত্য। প্রৌঢ়া কহিলেন, এইখানে থেকেই কাজ সেরে যেতে চাই। 4 দিন পরে বিয়ের দিনও আছে। অমিয় বলিল, তাই হবে, কিন্তু যেন গোল না হয় বাবা। তিনি এখনো এখানেই আছেন কোথাও, জানলে শেষে সব পণ্ড হয়ে যাবে। কানাই বলিয়া উঠিল, তা কি হয় আজ্ঞে? চুপি চুপি কি বিয়া হয়? বাজনা কিছু করতে হবে আজ্ঞে। সেন ছেলে মানুষ, দুঃখ হবে মনে। অমিয়র গাম্ভীর্য রাখা দায় হইয়া উঠিল। কানাই বলিল, পাশের কুটিতে বন্দোবস্ত করছি আমি আজ্ঞে, কিছু জানতে পারবেন না শ্বশুর ঠাকুর। সেই বন্দোবস্তই হইল। প্রথম রাত্রেই বিবাহের লগ্ন ছিল। নির্বিঘ্নে বিবাহ সুসম্পন্ন হইয়া গেল। বিবাহের আসরে কন্যার বেশভূষা দেখিয়া কম্পাসকে শ্রদ্ধা না করিয়া অমিয় পারিল না। ইতিমধ্যেই কলিকাতা গিয়া কানাই বিবাহের বাজার করিয়া আনিয়াছে। বসনে ভূষণে লাবণ্যময়ী মেয়েটি সুমনোরমা হইয়া উঠিয়াছে। ভোজনের ব্যবস্থাও কানাই করিয়া দিল। বরের বেশে সেই সকলকে আদর আপ্যায়ন করিতেছিল। অমিয় সুপ্রসন্ন মন লইয়াই বাসায় ফিরিয়া শয়ন করিল। যাক, মেয়েটি প্রতিভাগ্যে সৌভাগ্যবতী হইবে সন্দেহ নাই। প্রভাতে একটা কোলাহলে তাহার ঘুম ভাঙিয়া গেল। কারণ অনুসন্ধান করিতেই একজন মুন্সিবাবু আসিয়া কহিল, আগে প্রকাণ্ড এক সাপ। কোথায়? আগে কম্পাসের ঘরে। ভারী বেঁচে গেছে কম্পাস, বাসরে ছিল তাই। ঘরে থাকলে মৃত্যু হতো। মেয়েটি বড় লক্ষ্যমানা জামাইবাবু। আন রে আন, জামাইবাবুকে সাপটা দেখিয়ে নিয়ে যা। প্রকাণ্ড বাঁশের লাঠির ডগায় রাত্রির মতো কালো ভীষণ এক বিষধর মালার আকারে ঝুলিতেছিল। মরণের আক্ষেপে এখনো সে আপনার লাঙ্গুলাগ্র দংশন করিতেছে। দ্বিপ্রহরে আপিসে চাপরাশি আসিয়া সংবাদ দিল, ম্যানেজারবাবু দাঁড়াইয়া আছেন। অমিয় চকিত হইয়া কহিল, কোথায়? বাহার মে খাড়া আছেন হুজুর। চেয়ার ছাড়িয়া উঠিয়া অমিয় বলিল, শুনো ইধার। আরো নিভৃতে তাহাকে মৃদুস্বরে বলিয়া দিল, मैनेजर बाबू को बेटी को शादी के बाद उनको मत बोलना, समझा? और बाबू जब घर में बैठेगा तुम सब कोई को ये बात बोल दो। मैनेजर बाबू घरेर मध्य प्रवेश करिलेन।
অমিয় দেখিল গৈরিকে তাহার সর্বাঙ্গ আবৃত। ম্যানেজারবাবু বিনা ভূমিকায় বলিলেন, আমি মাইনেটার জন্য এসেছি অমিয়বাবু। অমিয় কহিল, বসুন। অস্থিরভাবে তিনি বলিয়া উঠিলেন, না, সময় নেই আমার, টাকাটা দিয়ে দিন। অমিয় প্রশ্ন করিল, বাড়ির দিকে গিয়েছিলেন? না না, সন্ন্যাসের সে নিয়ম নয়, সাধনা সিদ্ধ না হওয়া পর্যন্ত সেখানে যাওয়া নিষিদ্ধ। আমার টাকাটা। বাধা দিয়া অমিয় বলিল, সেটা আপনি পাবেন না ম্যানেজারবাবু। উগ্রস্বরে সন্ন্যাসী বলিয়া উঠিলেন, কেন? ধীরভাবে অমিয় বলিল, আপনার স্ত্রী কন্যা পাবেন সে টাকা। উগ্রতর স্বরে তিনি বলিলেন, কে বললে তারা আমার স্ত্রী কন্যা? আর আমি করেছি কাজ, সে টাকা আমি পাব না তার অর্থ? বাধা দিয়া অমিয় বলিল, আপনার সঙ্গে যুক্তিতর্কে ফল নেই, এ ধরুন আমার সংকল্প, সে আপনাকে আমি জানালাম, যা খুশি আপনি করতে পারেন। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া তিনি অমিয়র হাত দুইটা ধরিয়া বলিলেন, অমিয়বাবু, ভিক্ষা, আমায় ভিক্ষা দিন। ধীরে ধীরে হাত দুইটা টানিয়া লইয়া অমিয় বলিল, একান্ত দুঃখিত ম্যানেজারবাবু, তা আমি পারব না। তান্ত্রিকের ক্ষুদ্র চোখ দুইটি ভীষণ হইয়া উঠিল। মাথাটা বার দুই আন্দোলিত করিয়া তিনি বলিলেন, উত্তম। অস্থির পদক্ষেপে খর্বাকৃতি অসম্ভব প্রয়াসী বাহির হইয়া গেলেন। উন্মুক্ত বাতায়ন পথে চাহিয়া অমিয় দেখিল, সম্মুখে রৌদ্রদগ্ধ প্রান্তর বক্ষের শেষ সীমায় চিকচিক করিয়া কাঁপিতেছে মরীচিকা প্রবাহ। দগ্ধ প্রান্তর অতিক্রম করিয়া অস্থির পদক্ষেপে খর্বাকৃতি তান্ত্রিক চলিয়াছেন সম্মুখের পানে। দিন 20 পর অপরাহ্নবেলায় 4 নম্বর ইনক্লাইনের মুন্সি হাঁপাইতে হাঁপাইতে আসিয়া খবর দিল, আগে সর্বনাশ হয়েছে। অমিয়র হাত হইতে খবরের কাগজখানা পড়িয়া গেল। সে চমকিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, কি হয়েছে? আগে কম্পাস মারা পড়েছে। কি? অমিয় সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছিল। আগে কম্পাস 4 নম্বরের ভেতরে ধস চাপা পড়েছে। ঘটনাস্থলে আসিয়া মুন্সি বলিল, আগে এই সব জানে। অমিয় দেখিল দীর্ঘাকৃতি কৃষ্ণবর্ণ বিলাসপুরিয়া এক কুলি। সে যাহা বলিল তাহা এই, খাদের মধ্যে সুড়ঙ্গ কাটা তাহার কাজ, মেন ড্রাইভার সে। একটি মানুষের যাতায়াতের উপযুক্ত পথ সে কাটিয়া যায়, পরে সাধারণ কুলিরা সে পথকে কাটিয়া পরিষ্কার করে। আজ খাদের একটা স্থানে কেমন চিৎচির শব্দ উঠিলে সে কম্পাসবাবুকে সে কথা জানায়। কম্পাসবাবু সেখানে গিয়া লাঠি দিয়া সুড়ঙ্গের ছাদের দৃঢ়তা পরীক্ষা করিতেছেন। এমন সময় প্রচণ্ড বেগে উপর হইতে কয়লার স্তূপ তাহার উপর খসিয়া পড়িয়াছে। অমিয় নির্বাক হইয়া ভাবিতেছিল খর্বাকৃতি মানুষটির কথা। সে কি ইহা জানিত? জানিত বই কি, কানে তাহার বাজিতেছিল। মিনতি করে বলছি, এ কাজ তুমি করো না, করো না। দূরে ম্যানেজারের বাংলো হইতে কাতর ক্রন্দনধ্বনি ভাসিয়া আসিতেছিল। প্রৌঢ়াকে কানাই কম্পাস যাইতে দেয় নাই। সে পায়ে ধরিয়া বলিয়াছিল, আমি তো তোমার ছেলে হলাম মা, ছেলেকে ফেলায়ে কোথা যাবে তুমি? তোমার ভার আমি নিলাম। বিষণ্ণ আক্ষেপে অমিয় মনে মনে কহিল, হায় রে মানুষের দম্ভ! নিজের ভার কি তার নিজের হাতে, যে পরের ভার সে নিতে যায়? সর্বাপেক্ষা শোচনীয় ঘটনা হইল এই যে হতভাগ্যের মৃতদেহটা পর্যন্ত উদ্ধার করা গেল না।
খনির অন্ধকার গর্ভে খনিজ ধাতুস্তূপ মধ্যেই সমাহিত হইয়া রহিল। শাস্ত্রের মতানুযায়ী শ্মশানে কুশপুত্তলি দাহের ব্যবস্থা হইল। অন্ধকার রাত্রি। নদীর প্রস্তর স্তূপময় তটভূমিতে শ্মশান। অমিয় কয়েকটি বাবুর সহিত প্রয়োজনীয় উপকরণসমূহ বহন করিয়া লইয়া যাইতেছিল। পিছনে পিছনে সদ্য বিধবা রুদ্ধবাগ নবপরিণীতা বধূ, আর তার সঙ্গে সঙ্গে মৃদু বিলাপ করিতে করিতে চলিয়াছিল তাহার হতভাগিনী মা। একজন বলিয়া উঠিল, একটা চিতা জ্বলছে। সকলে দেখিল চারিদিকে নিরন্ধ্র অন্ধকার, তাহার মধ্যে শ্মশানের মধ্যস্থলে অগ্নিশিখা ধকধক করিয়া জ্বলিতেছে। নদীর কূলে কূলে পথ। পথপার্শ্বে সংকীর্ণ একটি ঘাটের ধারে একজন বলিল, এইখানেই আমাদের ব্যবস্থা করুন। যেখানে চিতা জ্বলছে ওখানে ঘাট নেই, নামতে স্নান করতে বড় অসুবিধা হবে। সেই ব্যবস্থাই হইল। নববধূ বিধবার বেশে সম্মুখে দাঁড়াইতেই মা আছাড় খাইয়া পড়িলেন। চিতা সাজানো হইতেছিল, কুশপুত্তলি দাহ হইবে। অকস্মাৎ নৈশ প্রকৃতির মর্মচ্ছেদ করিয়া কে চিৎকার করিয়া উঠিল, বাবা! শব্দলক্ষ্যে দৃষ্টি ফিরাইয়া সকলে দেখিল ঈষৎদূরে সেই জ্বলন্ত চিতার পার্শ্বে সদ্য বিধবার মূর্তি থরথর করিয়া কাঁপিতেছে। ছুটিয়া সকলে অগ্রসর হইয়া গেল। জ্বলন্ত অগ্নিকুণ্ডের সম্মুখে সবারোহী খর্বাকৃতির তান্ত্রিক লাভ দিয়া আসন ছাড়িয়া উঠিয়া বলিয়া উঠিল, দূর দূর হ। মেয়েটি আর্তনাদ করিয়া উঠিল, কি করেছ বাবা গো, ও যে আমার। অগ্নিকুণ্ডের আলোকে দেখা গেল কম্পাসের নিথর বিবর্ণ শবদেহ পড়িয়া আছে, আর তাহার পাশে দাঁড়াইয়া তান্ত্রিক। অমিয় চিৎকার করিয়া উঠিল, পাষণ্ড! কোথায় কে? দূরে অন্ধকারের বুক চিরিয়া শব্দ আসিল, আহ, ছি ছি ছি, আহ! মানুষ কয়টি নির্বাক নিস্পন্দ। সদ্য বিধবার আর্তধ্বনিও মুখ হইয়া গিয়াছে। আবার নৈশ অন্ধকারের বক্ষ বিদ্ধ করিয়া রব উঠিল। এবার আরো দূরে, আহ আহ! কে যেন কাহাকে নির্মম কষাঘাতে তাড়াইয়া লইয়া চলিয়াছে এক প্রান্ত হইতে অপর প্রান্তে। দীর্ঘ 10 বৎসর। অমিয় এখন ধনী ব্যবসায়ী। বালিগঞ্জ অঞ্চলে বাড়ি, মোটর, কিছুরই অভাব নাই। সেদিন রাত্রে সে বালিগঞ্জ পার্কে বেড়াইতেছিল। রাত্রি গভীর হইয়া আসিয়াছে। পার্কের মধ্যে লোক সংখ্যা কমিয়া গেছে। রাস্তার পাশের একটা বেঞ্চে বসিয়া কে বিড়বিড় করিয়া বকিতেছিল। লাইট পোস্টের পরিপূর্ণ আলোক তাহার উপর পড়িয়াছিল। অমিয় দেখিল একজন ভিক্ষুক। দীর্ঘ রুক্ষ চুল, ঘন শ্মশ্রুগুম্ফে আবৃত মুখ, তীব্র দৃষ্টি, কঠোরগত ক্ষুদ্র চক্ষু, কুঞ্চিত ললাট। অমিয় থমকিয়া দাঁড়াইল। মনে হইল যেন চেনা। অন্তরের স্মৃতিমন্দিরে কত বিগত ছবি কালের বর্ণাস্তরে ঢাকা পড়িয়া গেছে। অকস্মাৎ একখানা ছবি স্মৃতির সলিলে অবগাহন করিয়া স্পষ্ট হইয়া ফুটিয়া উঠিল। এ সেই তান্ত্রিক। অমিয় বলিয়া উঠিল, ম্যানেজার বাবু। ভিক্ষুক উঠিয়া দাঁড়াইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিল। অমিয় বলিল, চিনতে পারছেন না আমাকে? আমার নাম। সে বলিয়া উঠিল, আপনি
অমিয় বাবু? হ্যাঁ। কিছুক্ষণ পর আবার অমিয় বলিল, আপনি আজও বেঁচে আছেন? একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া তিনি বলিলেন, আছি। বড় কষ্টেই দিন গেল। সবাসন ছেড়ে উঠে উন্মাদ হয়ে গিয়েছিলাম। অহরহ বিধবা কন্যার ছবি মুখের উপর ভাসত। আমি অস্থির হয়ে চিৎকার করে ছুটে বেড়াতাম। এখনো কখনো কখনো হয়। কিছুক্ষণ নীরব থাকিয়া অমিয় কহিল, আচ্ছা, কম্পাসকে কি আপনি? কথা শেষ করিতে তাহার সংকোচ হইল। তান্ত্রিক কহিল, হ্যাঁ, আমি হত্যা করিয়েছিলাম সেই বিলাসপুরিয়া কুলিটাকে দিয়ে। খাদের মধ্যে সে তাকে মেরে লুকিয়ে রেখেছিল। তারপর ডিনামাইটে ধস ছাড়িয়ে ওই মিথ্যে সংবাদ দেয়। পরে সে সব দেহ আমাকে এনে দিয়েছিল। কম্পাসের দেহ অতি লক্ষণযুক্ত ছিল। তার ঘরে সাপও আমি দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার তিনি বলিলেন, রাক্ষসী ভীষণ প্রতিশোধ নিয়েছে মনে করেছে, কিন্তু না, আবার আমি দেখব। অমিয় শিহরিয়া পা বাড়াইল। তিনি কহিলেন, কিছু পয়সা দেবেন? কদিন খাইনি কিছু। অমিয় পকেটে হাত দিয়া কিছু অর্থ বাহির করিতেছিল। অকস্মাৎ অতি চঞ্চলভাবে খর্বাকৃতি মানুষটি বলিয়া উঠিল, আহ, ছি ছি ছি। দুই হাত দিয়া সম্মুখের শূন্য পটভূমি হইতে কি যেন সে মুছিয়া দিতে চেষ্টা করিতেছিল। অবশেষে আপনার হাতখানা সজোরে ক্ষিপ্ত পশুর মতো সে কামড়াইয়া ধরিল। দেখিতে দেখিতে দাঁতের পাশ দিয়া বিভৎসভাবে রক্তের ধারা গড়াইয়া পড়িল। সভয়ে অমিয় ডাকিল, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। ক্ষতবিক্ষত হাতখানা ছাড়িয়া দিয়া রক্তাক্ত মুখে একান্ত শ্রান্ত ক্লান্তভাবে তিনি বলিলেন, অতি যন্ত্রণায় সম্মিত ফিরে আসে, তাই। মানুষ তো অমিয়বাবু। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।